হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 12-এর অ্যাক্টিভিটি 8 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস উপযুক্ত ভার্ব দিয়ে, ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। 1 নম্বরটা দেখো, 100 রুপিস ড্যাশ টু মাচ ফর দিস আইটেম। দুটো ভার্ব আছে, ইজ আর আর। সাবজেক্ট কি? 100 রুপিস। এরপর ইজ হবে। ইজ কেন হবে? কারণ 100 রুপিস একটা কোয়ান্টিটি অফ মানি বোঝাচ্ছে, আর কোয়ান্টিটি অফ মানির পর সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, তাই এখানে রাইট অ্যান্সার হবে ইজ। 2, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার ড্যাশ অ্যাবসকন্ডেড। দ্য অ্যাকাউন্টেন্ট মানে হিসাবরক্ষক, অ্যান্ড দ্য ক্যাশিয়ার এবং কোষাধ্যক্ষ ড্যাশ অ্যাবসকন্ডেড। দুজন ব্যক্তির কথা বলা হয়েছে মানে প্লুরাল, তাই অ্যান্সার হবে হ্যাভ অ্যাবসকন্ডেড মানে দুজনেই পালিয়ে গেছে। 3, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। টাইম মানে সময় আর টাইড মানে জোয়ার। সময় এবং জোয়ার ড্যাশ ফর নান। ওয়েট মানে অপেক্ষা করা আর নান মানে কারোর জন্য নয়, অর্থাৎ সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। এখানে দুটো সাবজেক্ট আছে অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তাই এখানে কী হওয়ার কথা? ওয়েট, কিন্তু এখানে ওয়েট হবে না, এখানে রাইট অ্যান্সার হবে ওয়েটস। কারণ কি? এই দুটো জিনিসই একমুখী ধারণা পোষণ করছে, তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হবে। দুজনেই কারোর জন্য অপেক্ষা করে না, সেই কারণে এখানে হলো ওয়েটস। 4, আইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন। আইদার হি অর আই হয় সে নয় আমি, মানে দুজনকেই বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। হয় সে নয় আমি অর্থাৎ সিঙ্গুলার, সেই কারণে এখানে হবে অ্যাম। অ্যাম কেন হলো? যেহেতু শেষে আই আছে আর আই এর পর অ্যাম হয়, সেই কারণে অ্যাম হলো। আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। 5, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ ডিলেড। দ্য শিপ মানে জাহাজ, উইথ ইটস ক্রিউ, ক্রিউ মানে নাবিক দল, নাবিক দল সহ জাহাজটা ড্যাশ ডিলেড। এখানে ওয়াজ হবে কারণ এটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে দেখো দ্য শিপ, শিপের পরে দেখো একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটাকে আমরা মূল সাবজেক্ট হিসেবে গণ্য করব, মানে সেটা অনুযায়ী এখানে ভার্বটা হবে। দ্য শিপ যেহেতু সিঙ্গুলার তাই এখানে ওয়াজ হলো। অ্যাক্টিভিটি 9A, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থপূর্ণ বাক্য তৈরি করো অফ ইউর ওন তোমার নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে। প্রথমে আছে হলো। হলো মানে ফাঁকা। দেয়ার ইজ এ হলো প্লেস বিহাইন্ড আওয়ার স্কুল। আমাদের স্কুলের পিছনে একটা ফাঁকা জায়গা রয়েছে। এরপর আছে ফিয়ারফুল মানে ভয়ঙ্কর। দ্য স্ট্যাচু লুকস ফিয়ারফুল। মূর্তিটা দেখতে ভয়ঙ্কর। রুইন্স মানে ধ্বংসাবশেষ। হিয়ার ইজ নাথিং বাট রুইন্স। এখানে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। নাথিং মানে কিছু না, আর বাট মানে ছাড়া। গেজ, গেজ মানে দৃষ্টি। দ্য স্ট্রেঞ্জার কাস্ট হিজ গেজ অন দ্য চাইল্ড। দ্য স্ট্রেঞ্জার মানে আগন্তুকটি, কাস্ট হিজ গেজ তার দৃষ্টি নিক্ষেপ করলো অন দ্য চাইল্ড শিশুটির ওপর। অ্যাক্টিভিটি 9B, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো দ্য টাইপস অফ সেন্টেন্সেস বাক্যের ধরন গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া রয়েছে। 1 নম্বরটা দেখো, রিপস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ। রিপস সোল ফলোয়ার মানে রিপের একমাত্র সঙ্গী ওয়াজ ছিল দ্য ডগ উলফ, উলফ নামের সেই কুকুরটা। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা কোনো সাধারণ কথা বলা হয়। এখানে কি বলা হচ্ছে? রিপস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ। রিপের একমাত্র সঙ্গী ছিল তার কুকুর উলফ, অর্থাৎ সাধারণভাবে একটা কথা বলা হচ্ছে, সেই কারণে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 2, হোয়াট ওয়াজ টু বি ডান। কী করা হবে? এখানে দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, তাই এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর, অল ওয়াজ সাইলেন্স। প্রত্যেকেই নিস্তব্ধ ছিল। এটাও একটা সাধারণ বাক্য, খুব সাধারণ একটা কথা বলা হচ্ছে, সেই কারণে এটাও হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। 4, শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল। নিশ্চিতভাবেই এটা রিপ ভ্যান উইঙ্কেল। এখানে দেখো বাক্যের শেষে যে চিহ্নটা দেওয়া রয়েছে এটাকে বলে এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন, সেই কারণে এই সেন্টেন্সটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাক্টিভিটি 10A কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো। রাইট এ শর্ট স্টোরি, একটা ছোটো গল্প লেখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস 60টা শব্দের মধ্যে, ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো নিচে দেওয়া হিন্টসগুলি ব্যবহার করে। অ্যাড এ টাইটেল টু ইট, এটাতে একটা টাইটেল বা শিরোনাম যুক্ত করো। হিন্টসগুলো একটু দেখে নাও।
ইউ ওয়েন্ট অন এ ট্যুর উইথ ইউর ফ্রেন্ডস। ইউ ওয়েন্ট অন এ ট্যুর মানে তুমি একটা ভ্রমণে গিয়েছিলে উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। স্টেড দ্য নাইট মানে রাত্রিটা ছিলে ইন এ হাউস একটা বাড়িতে, ইনসাইড এ ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে। স্লেপ্ট ইন সেপারেট রুমস আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিলে। হোয়েন ইউ ওক আপ যখন তুমি জেগে উঠলে, ইউর ফ্রেন্ডস ওয়ার অল গান তোমার সমস্ত বন্ধুরাই চলে গিয়েছিল। ইউর ফিলিংস সেই সময় তোমার অনুভূতি কী হয়েছিল। হাউ ইউ রিটার্নড হোম তুমি কীভাবে বাড়ি ফিরলে। টাইটেল দিয়েছি নাইট স্টে ইন এ ফরেস্ট, জঙ্গলে রাত্রিযাপন। লাস্ট ইয়ার মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়েন্ট অন এ পিকনিক বাই এ রিভার। লাস্ট ইয়ার মানে গত বছর, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আমার বন্ধুরা এবং আমি, ওয়েন্ট অন এ পিকনিক একটা পিকনিক বা বনভোজনে গিয়েছিলাম, বাই এ রিভার একটা নদীর পাশে। অন দ্য ওয়ে ব্যাক আওয়ার কার ব্রোক ডাউন ইন এ ফরেস্ট। অন দ্য ওয়ে ব্যাক মানে ফেরার পথে, আওয়ার কার ব্রোক ডাউন আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ইন এ ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে। ফাইন্ডিং নো ওয়ে উই স্পেন্ট দ্য নাইট ইন অ্যান অ্যাবান্ডেন্ট হাউস ইন দ্য ফরেস্ট। ফাইন্ডিং নো ওয়ে কোনো পথ না পেয়ে, উই স্পেন্ট দ্য নাইট আমরা রাত্রিটা কাটিয়েছিলাম, ইন অ্যান অ্যাবান্ডেন্ট হাউস একটা পরিত্যক্ত বাড়িতে, ইন দ্য ফরেস্ট ওই জঙ্গলের মধ্যে। উই অল স্লেপ্ট ইন সেপারেট রুমস আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিলাম। দ্য নেক্সট ডে হোয়েন আই ওক আপ আই ফাউন্ড অল মাই ফ্রেন্ডস হ্যাড গান। দ্য নেক্সট ডে পরের দিন, হোয়েন আই ওক আপ যখন আমি জেগে উঠলাম, আই ফাউন্ড অল মাই ফ্রেন্ডস হ্যাড গান আমি দেখলাম আমার সমস্ত বন্ধুরাই চলে গেছে। আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেন আই রিটার্নড হোম উইথ দ্য হেল্প অফ এ ম্যান। দেন তারপর আই রিটার্নড হোম আমি বাড়ি ফিরলাম, উইথ দ্য হেল্প অফ এ ম্যান একজন মানুষের সাহায্যে। অ্যাক্টিভিটি 10B, ইমাজিন দ্যাট ইউ হ্যাভ এ লেজি ব্রাদার হু ইজ অলওয়েজ লেট ইন গেটিং আপ ফ্রম স্লিপ। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অন দ্য ইউজফুলনেস অফ আর্লি রাইজিং। ইমাজিন দ্যাট কল্পনা করো যে, ইউ হ্যাভ এ ভেরি লেজি ব্রাদার তোমার একজন খুবই অলস ভাই রয়েছে, হু ইজ অলওয়েজ লেট ইন গেটিং আপ ফ্রম স্লিপ যে সবসময় দেরি করে ঘুম থেকে ওঠে। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন একটা কাল্পনিক কথোপকথন লেখো, বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার তোমার এবং তোমার ভাইয়ের মধ্যে, অন দ্য ইউজফুলনেস অফ আর্লি রাইজিং তাড়াতাড়ি ওঠার উপকারিতা নিয়ে। প্রথমে আমি বললাম, ওয়েক আপ উঠে পড়, ইট ইজ অলরেডি লেট ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। এরপর মাই ব্রাদার মানে আমার ভাই সে বলল, নট নাও এখন নয়, ইট ইজ বিয়ারলি 8 o'clock সবে মাত্র 8টা বাজে। এরপর আমি বললাম, ডে বাই ডে ইউর হ্যাবিট ইজ গেটিং ওয়ার্স। ডে বাই ডে মানে দিন দিন, ইউর হ্যাবিট ইজ গেটিং ওয়ার্স তোর অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। এরপর মাই ব্রাদার, বাট টুডে ইজ সানডে কিন্তু আজ তো রবিবার। এরপর আমি বললাম, সো হোয়াট তাতে কি, ইউ শুড গেট আপ আর্লি এভরিডে। ইউ শুড গেট আপ আর্লি মানে তোর তাড়াতাড়ি উঠে পড়া উচিত, এভরিডে প্রতিদিন। ডু ইউ নো দ্যাট ইট ইজ গুড ফর বোথ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। ডু ইউ নো তুই কি জানিস, দ্যাট ইট ইজ গুড ফর বোথ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড যে এটা শরীর এবং মন উভয়ের জন্যই ভালো। অ্যান্ড ডিউরিং দিস টাইম স্টাডিজ আর অলসো ভেরি গুড আর এই সময়ে স্টাডিজ আর অলসো ভেরি গুড পড়াশোনাও খুব ভালো হয়। এরপর মাই ব্রাদার মানে আমার ভাই বলল, ওকে ঠিক আছে, ফ্রম টুমোরো আই উইল গেট আপ আর্লি এভরি মর্নিং। ফ্রম টুমোরো মানে আগামীকাল থেকে, আই উইল গেট আপ আর্লি এভরি মর্নিং আমি প্রত্যেক সকালে তাড়াতাড়ি উঠব। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।